যে জনাব আলাউদ্দিন, আমরা যেমন শুনলাম যে আসলে শিষ্টাচার বহির্ভূত আচরণের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে, যেটি জনাব পিঙ্কু বললেন, কি বলবেন? আসলে গণতান্ত্রিক সংগ্রাম অনেক কঠিন। আমরা সামাজিকভাবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই গণতন্ত্র নেই। আমরা দেখা যায় যার হাতে ক্ষমতা আছে, যার হাতে অর্থ আছে, সেই সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু রাষ্ট্র এমন একটি প্রতিষ্ঠান, এই রাষ্ট্রের আপনার ভিখারি থেকে শুরু করে আপনার সবচেয়ে বড় যে ধনকুবের, তারাও রাষ্ট্রের নাগরিক, তাদের সবার সমান ভোট। এই যে আপনার একটা কালেকটিভ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্বে যখন আপনি থাকবেন, তখন আপনাকে এই যে শিষ্টাচার বলেন অথবা গণতান্ত্রিক সংস্কৃতি বলেন, এই মূল্যবোধকে ধারণ করতে হবে। কারণ হলো যে, যেটা ভাই বলছেন যে তারেক রহমানকে কিছু বললে গায়ে লাগে, এটা আমরা বুঝি যে রাজনীতিতে নেতার প্রতি একটা ইমোশন থাকে, নেতার জন্য জীবন দিতে পারে মানুষ। কিন্তু একই সাথে আপনার যারা রাষ্ট্রের শীর্ষ পদগুলোতে থাকবেন, তারা তো জনগণের জবাবদিহির ঊর্ধ্বে নয়। তাদের কাছে জবাবদিহিতা চাইতে গিয়ে জবাবদিহিতার ভাষা কি হবে, এই ভাষাটাও কিন্তু এখানে সব ভাষাই সমান হবে না। যেমন আমাদের যদি এনসিপির কথাও বলেন, ধরেন, আমি বলছি না যে এনসিপির আপনার সব নেতাদের সব বক্তব্যই আমি আমি ধারণ করব অথবা আপনার সবাইকে সমানভাবে গুরুত্ব দিতে হবে, বাট এনসিপির তো বেশিরভাগ রাজনৈতিক নেতৃত্বই খুব দায়িত্বশীল কাজ করছে, দায়িত্বশীল আচরণ করছে। গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার ক্ষেত্রে এনসিপির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তার পূর্ব নাগরিক কমিটি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশে আপনার একটা মবতন্ত্র কায়েম হয়েছিল। কারা কায়েম করেছিল? আপনারা বলতে পারেন অনেকে একসময় সমন্বয় করছিল, কিন্তু বেশিরভাগ সময় দেখবেন যে যখন পুলিশ ছিল না, যখন আপনার যমুনা ঘেরাও করতো, তখন কিন্তু আপনার সমন্বয়কদেরকে ডেকে তখন সেই জায়গাটা সমঝোতা করতে বলা হতো। মূল জায়গা হলো যে আজকের এই যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, এটার সবার এখানে অবদান আছে। এই সবার অবদানে যদি স্বীকৃতি দিতে হয়, আপনি তো ধরুন শিষ্টাচার কি? শিষ্টাচার হলো যে আপনাকে আমি সন্ত্রাস বললাম, আপনি যদি দেখি যে আপনি চুপচাপ আছেন, তার মানে হলো যে আপনি মেনে নিয়েছেন যে সন্ত্রাস, তা না। তার মানে আপনি সন্ত্রাস না, আপনি এটাকে প্রমাণ করলেন যে আমি সন্ত্রাস না। বাট আপনাকে যদি সন্ত্রাস বলার পর আপনি তেড়ে আসেন, অথবা আপনাকে বেয়াদব বলার পর যদি আপনি বেয়াদবি শুরু করেন, তাহলে বুঝতে হবে যে না, হ্যাঁ, এখানে প্রবলেম আছে। আমাদের এই বিষয়টাকে ধরেন, এখন নাসিরউদ্দিন পাটোয়ারির কথাই বলেন, কিংবা আমি কোনো সেকেন্ড কোনো নেতার নাম বলতে পারি না যে এত বোল্ডলি কথা বলছেন। হ্যাঁ, উনি কথা বলছেন, ভালো কথা। কিছু ক্ষেত্রে ওনার ব্যক্তি আক্রমণও হচ্ছে, এবং এটার জন্য আমি মনে করি যে ওনাকে আর একটু সংযত হওয়া উচিত। কিন্তু এটার রেসপন্সটা কি? ধরেন আপনি সংযত, যখন আমি একজন ওনার ফেলো লিডার, ধরেন আমি এখন বললাম যে ওনার সংযত হওয়া উচিত, এখন আমি কি বলতে পারবো যখন আপনি হামলা করবেন যে তখন তো উনি বলবেন যে আমি কার সাথে সংযত হব? আমাকে তো এখন আপনাকে যে বিষয়টা বললেন যে দলের উচ্ছন্নে যাওয়া নেতা অথবা অতি আবেগী নেতা, অতি আবেগী নেতাদের যদি আপনি রাষ্ট্র ক্ষমতা দিয়ে নিয়ন্ত্রণ করতে না পারেন, দলের গঠনতন্ত্র নিয়ন্ত্রণ করতে না পারেন, বা আপনার রাষ্ট্রীয় পুলিশ সেখানে 144 ধারা জারি করতে হয়, তাহলে আপনাকে তো নিজের দিকে তাকাতে হবে যে আপনি কার দিকে আপনি আসলে মানে এই প্রশ্ন ছুটে দিচ্ছেন, আপনি কাকে শিষ্টাচারের গল্প শোনাচ্ছেন। তো আমরা এই জায়গায় বলবো যে বিএনপি মানে এটা অনেক ক্ষেত্রে যেটা ভাই বলছেন যে না, এটা হুমকি হিসেবে না। বিষয়টা হলো যে এখানে রাষ্ট্র একটা ভালনারেবল সিচুয়েশন আছে। আমরা যেটা মনে করছি যে এখানে রাজনৈতিক দলগুলো, যে তুমি বিরোধী দল আমি সরকারে আছি, এটা সব বাইরে তো ফরিদপুর, আপনার ওই অঞ্চল তো আরো বেশি আপনার আওয়ামী অধ্যুষিত এলাকা, স্বাভাবিকভাবে বোঝা যাবে যে এটা কিন্তু ব্যাপারটা সবটা না। আমি বলছি ধরেন মানে যেহেতু নদীর ওই পারে সেখানে আপনার শেখ মুজিবের বাড়ি, এবং সেই অনুপাতে মূল জায়গাটা হলো যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা এখন একটা ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ একটা আপনার বৈশ্বিক রাজনীতির আপনার একটা কি বলবো যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে। এবং এই জায়গায় আপনার ভারতে বসে যেভাবে আওয়ামী লীগ প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে, ভারত থেকে আপনার শীর্ষ সন্ত্রাসীরা দেশে প্রবেশ করছে, আপনারা নিশ্চয়ই খবরে দেখছেন। এখানে দরকার ছিল রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্যকে ফাটল ধরাচ্ছে। আপনি বলছেন যে কি আপনাকে সমালোচনা, আপনি সমালোচনা না করলে আপনি কি করবেন? এখন আপনি যদি মনে সমালোচনা করবো না, তাহলে সবাই মিলে আপনি একসাথে আপনি একদিকে মরতে যাবেন নাকি? গণতন্ত্রকে টিকে রাখার সমালোচনা, আর শুদ্ধ সমালোচনা গণতন্ত্রকে উন্নত করে। কারণ আপনাকে পড়ে যাবেন, কিন্তু আপনি তো প্রথম সমালোচনা লালনের একটা কথা বরণ করে নিতে হবে। লালন আপনার ওকে কথা বলছি, লালনের একটা কথা আছে, শুদ্ধ প্রেম রসিক বিনে কে তারে পায়। এই যে শুদ্ধ কথাটা, এইখানে আমি আসছি যে আর সমালোচনার জায়গা তো আছে। বিরোধী পক্ষ কি যা অন্যায় করলো কি সেটা কি মেনে নিবে নাকি? তাহলে তো আর দেশ তো চললো যে একভাবে সব খারাপের দিকে চলে গেল।
তাহলে ওই যে ওই জায়গাটাই যে কথাবার্তার মধ্যে শালীন সেটা প্র্যাকটিস করতে হবে, শালীন ভাষাটাকে প্র্যাকটিস করতে হবে, তার মধ্যে দিয়ে শক্ত কথা বলতে হবে একদম সারা জাতিকে। এখন একটা সমস্যা হয়েছে যে আগেকার দিনে এই সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকার কারণে আগে একটা নেতা, আজকে আলাউদ্দিন কি নাহিদ কিংবা সার্জিস কিংবা হাসনাত, এদের কিন্তু বেশ গ্রহণযোগ্যতা আছে, যতটুকু হোক আছে, ভদ্র হিসাবে আছে। নাহিদকে তো সম্পূর্ণ ভদ্র হিসাবে আমি দেখি। এই ছেলেটা কি হয়েছে, এই ছেলেটা একটা দুইটা এরকম নষ্ট থাকলেও এটাকে করা যেত, আগলানো যেত। এখন এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা এনে এত বেশি, এই যে মোবাইল দিয়েই লাইভ করে দেওয়া যাচ্ছে, সবাই দেখে ফেলে, সবাই দেখতেছে এবং ওইটাকে পুঁজি করে একটা শ্রেণী, এই যেমন ফ্যাসিস্টের যারা দোসর আছে তারা ওইটাকে পুঁজি করে এই দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি ক্রিয়েট করার জন্য তারা কিন্তু সচেষ্ট। কিন্তু আপনাকে আমি যেটা বলতে পারি সেটা হলো যে এই হামলার তো নিন্দাটা প্রকাশ্যে করা যায়। হ্যাঁ, নিন্দা করে যদি হয় তখন কিন্তু এই বার্তা যায় যে সত্যিকার অর্থে হামলা রাজনীতি না, আমি কিন্তু করতে পারি, আমি কিন্তু এখন নিন্দা করতে পারি। আমি যে দলের, আমার পরিচয়টা তো দলের, আর এটা তো ফেক না যে আমি কোনো জায়গায় টুইটার এসে বিএনপি ভাঙাইতে বসি। আমি তো বলতে পারি যে হ্যাঁ, এখানে নিন্দার কথাটা তো আমি বলতে পারি যে হ্যাঁ নিন্দা জানাই, আমি নিন্দা জানাই, কিন্তু কথা হচ্ছে যে ইউ শুড হ্যাভ টু স্টপ ইউর ল্যাঙ্গুয়েজ। আপনাকে শালীন রাস্তায় আসতে হবে, কথা বলেন, আপনি কথা বলেন, সুন্দর কথা বলেন, দেশ পরিচালনার জন্যে সরকার পক্ষকে আপনি পরিচালিত করার জন্য আপনি কথা বলেন, যেইভাবে চলেন। আপনি একটা সময় আপনি পেয়ে যাবেন রাস্তা, সেদিন আপনি এই ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে না, জনগণ পেয়ে যেতে পারেন। আপনি জনগণকে সাথে পেলে রাজনীতি করবেন। আপনি 2-4-5-10টা ছেলে পেলে নিয়ে আপনি আবার দেশটাকে যদি একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চান, এই জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকারটা ক্ষমতা এসেছে সে যদি শক্তি প্রয়োগ করে এবং সর্বোচ্চ শক্তি প্রয়োগ করলে তার একটা ফ্যাসিস্টের উত্থান হয়ে যাবে। আপনি কিন্তু 5 বছর ইউ হ্যাভ টু ওয়েট, 5 বছর তো আপনাকে তাকে দেখতে হবে। আপনি তাকে উড়াই ফেলবেন, কথায় কথায় উড়াই ফেলবেন, সারা দেশে বিএনপিকে ঘর থেকে নামতে দিবেন না। আপনি তো ভাইয়া এটা পারেন না। আপনি যে এই সমস্ত ছেলে পেলে যে আপনার উপর চড়া হইতেছে, আপনার কই আপনার লোকজন আমি যুদ্ধ করতে যাচ্ছি না, আপনার সাথে আমি করতেছি না, কি বলে চ্যালেঞ্জও করতেছি না। চ্যালেঞ্জের জায়গাটা যাবো কেন? দেশটা তো একটা পর্যদুস্ত একটা দেশ রেখে গেছে ফ্যাসিস্ট, সেইটাকে তো বিনির্মাণ করতে হবে। আসেন না একটা ভঙ্গুর একটা মানে কি বল বিধ্বস্ত একটা দেশের অর্থনীতির উপরে দাঁড়িয়ে আজকে তারেক রহমান সাহেব হলো প্রধানমন্ত্রী হয়েছে, ওনাকে একটু সহযোগিতা করি। একটা ভালো কিছু দাঁড় করে দিলে তারপরে আপনারা ভালো করলে, আপনাদের এরকম সুন্দর আচরণের মধ্যে দিয়ে যদি এদেশের মানুষ যদি দেখে যে না কিছু ভুল ছিল, আমরা দেখি এনসিপি কিংবা অন্য কোনো দলকে আরেকবার দিয়ে দেখি, তখন একটা ভালো অর্থনৈতিক অবস্থার মধ্যে আপনারা ক্ষমতায় এসে দেশ চালাতে পারবেন। আপনারা যদি এইরকম করতে থাকেন তাহলে হবে কি যে ওই যে ফ্যাসিস্ট, সমস্যা তো ফ্যাসিস্ট তো আপনাদের থেকে অনেক বেশি একটা বড় দল।